আসসালামু আলাইকুম। এনজয়েম একাডেমিক এন্ড এডমিশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের রসায়নের ধারাবাহিক ক্লাসের আজকে দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে আম, আহ, কিছু কথাবার্তা বলেছিলাম এবং বলেছিলাম তোমাদেরকে পর্যায় সারণীর পর্যায় সারণীর 1 থেকে 30 পর্যন্ত একটু পড়ে নেওয়ার জন্য, মুখস্থ করে নেওয়ার জন্য, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর এগুলা দেখার জন্য এবং মৌলগুলা চেনার জন্য। ঠিক আছে, আমরা আজকে অধ্যায় 3 দিয়ে শুরু করব। আমরা ধারাবাহিকভাবে অধ্যায় 3-এর বইয়ের সকল বইটা কমপ্লিট করব, দেন আমরা এমসিকিউ পড়বো, সিকিউ পড়বো, মানে একদম ফুললি কমপ্লিট করব। অধ্যায় অধ্যায় 3 কমপ্লিট হওয়ার পরে আমরা অধ্যায় 4, 5, 6, 7, 11, বর্তমানে আমরা এসএসসি 26-এর যে অধ্যায়গুলো আছে সবগুলা কাভার করব। দেন হচ্ছে আমরা পরবর্তীতে মানে শর্ট সিলেবাসের জন্য প্রত্যেকটা অধ্যায় দেওয়ার পরে আমরা দেন অধ্যায় 1, 2 শুরু করে বাকি যেগুলো বাকি থাকবে সেগুলাও দিয়ে দেবো, মানে একদম একদম ফুল একটা প্লে লিস্ট তৈরি করে নিবো ইনশাআল্লাহ। এখান থেকে 100% কমন থাকবে, 100% কমন থাকবে ইনশাআল্লাহ, 100%। ওকে, তাহলে আজকে আমরা অধ্যায় 3 থেকে শুরু করতেছি। সেটা হচ্ছে পদার্থের গঠন। ঠিক আছে, সবাই বই সাথে রাখো। আমি বলছি যে আমরা বই দাগায়া দিব, বইয়ের মধ্যে এক্সট্রা লিখে দিব, এগুলা বইয়ের মধ্যে লিখে নিবা। শুরু করা যাক। পদার্থের গঠন, 3য় অধ্যায়। ঠিক আছে, বিসমিল্লাহ। দেখো এখান থেকে শুধু কিছু জিনিস জানবা। দেখো, এই যে এখানের মধ্যে দেওয়া আছে, গ্রিসের দার্শনিক ডেমোক্রিটাস কি, কে ডেমোক্রিটাস, তিনি বলেছিলেন প্রত্যেক পদার্থের একক আছে যা অতি ক্ষুদ্র এবং অবিভাজ্য। এই যে তিনি বলেছিলেন ক্ষুদ্রতম একক আছে, তাই না? এব- এবং তিনি বলেছিলেন সেটা হচ্ছে অবিভাজ্য, এবং এর নাম দিয়েছেন তিনি অ্যাটম। কি নাম দিয়েছেন রে? অ্যাটম। ওকে, মাথায় রাখবা। দেন এর পরে 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন তিনি বলেছেন, আহ, তিনিও একই একটা মতবাদ দিয়েছেন যে প্রতিটি পদার্থ অজস্র ক্ষুদ্র এবং অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। তিনি ডেমোক্রিটাস যেহেতু এর আগে এটা তৈরি করে মানে মতবাদটা দিয়েছিলেন, তার সম্মানার্থে এটার নাম দিয়েছেন অ্যাটম, যার অর্থ হচ্ছে পরমাণু। তাহলে আমরা পাইলাম যে পরমাণু, তারা বলেছেন প্রথমে ডেমোক্রিটাস এর নাম দিয়েছেন অ্যাটম, এটা প্রথম একটা মতবাদ দিয়েছিলেন। কাহিনী হচ্ছে তারা দুইজনই এটাকে বলেছিলেন অবিভাজ্য, মানে কি পরমাণুকে আর ভাঙা যাবে না, এটম বা পরমাণুকে আর ভাঙা যাবে না। এই কথাটা বর্তমানে কি রে, সত্য না মিথ্যা? মিথ্যা প্রমাণিত হয়েছে, কারণ আমরা জানি যে পরমাণু কি রে, অবিভাজ্য নয়। পরমাণুকে ভাঙলে আমরা কি পাওয়া যায়, মানে পরমাণুর ভিতরে কি কি পাবো? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাবো। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাবো। ঠিক আছে, একটা পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। এগুলোকে আরো ভাঙা যায়, আমরা এগুলা বিস্তারিত আলোচনা রাখবেন এখানে। আর এর মাথায় রাখবা যে পরমাণু অবিভাজ্য নয়। Okay, এখান থেকে জাস্ট বললাম আর কি, এখানে আহামরি কিছু না। ওকে, আমাদের মেইন টপিকে চলে আসি আমরা। মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ বা মৌল, যৌগিক পদার্থ বা যৌগ। আর এর সাথে আমরা একটা টপিক দেখে নেব, পরমাণু এবং অণু। তাহলে আমরা আগে জিনিস বুঝি, দেন হচ্ছে আমরা ডেফিনিশনে আসতেছি, বিস্তারিত আসতেছি। আমরা কি পড়তেছি এখন, সেটা হচ্ছে মৌল। আমরা একসাথে লিখে নিয়ে, মৌল বা মৌলিক পদার্থ, আর হচ্ছে যৌগ বা যৌগিক পদার্থ। ঠিক আছে, যৌগ বা যৌগিক পদার্থ। আচ্ছা, আসো, যে সমস্ত পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে বলা হয় মৌল বা মৌলিক পদার্থ। মানে একটা জিনিস মনে করো তোমার কাছে আসে, এইটাকে ভাঙলে তুমি এইটাই পাবা, আর এক্সট্রা কিছু না, মানে কোনো মিক্সার নাই। বুঝা গেছে? ফর এক্সাম্পল, আমরা যদি পর্যায় সারণীটা দেখি, দেখো ওই যে পর্যায় সারণী আছে, এই পর্যায় সারণীর এই পর্যায় সারণীর এই যে আমরা হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এই যে আমরা কি বললাম, মৌলগুলা পড়লাম, যেখানে আমরা মৌল বলছি, ঠিক আছে, মৌল বলতেছি। আচ্ছা, এই যে প্রত্যেককে, যেমন হাইড্রোজেন হাইড্রোজেনই আছে, হিলিয়াম হিলিয়ামই আছে, লিথিয়াম লিথিয়ামই আছে, কোনো কি নাই রে, কোনো যে অনেকগুলা সমন্বয়ে গঠিত জিনিসটা এভাবে না। ঠিক আছে? আচ্ছা, এখন আসো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, এরা। তারপরে আমরা দিলাম সোডিয়াম। ঠিক আছে,
ক্লোরিন, ফসফরাস, সালফার, এই আমরা কয়েকটা পরমাণু। আচ্ছা, পরমাণু এই কথাটা তো বুঝতেছো না, আমরা কয়েকটা মৌল লিখলাম। মৌল কেন বলতেছি এদেরকে? দেখো এই হাইড্রোজেন, মনে করো তোমার কাছে কিছু হাইড্রোজেন গ্যাস আছে, তার মানে এদেরকে ভাঙলে শুধু হাইড্রোজেন পাওয়া যাবে। তোমার কাছে মনে করো, তোমার কাছে আমি তোমার কাছে কি দিলাম রে? সোডিয়াম, সোডিয়ামের একটা টুকরা দিয়ে দিলাম। ঠিক আছে, সোডিয়াম তো ধাতু, একটা টুকরা আছে, নরম কিন্তু। আচ্ছা, দিয়ে দিলাম। তাহলে এই এই যে সোডিয়ামের একটা টুকরা তোমার কাছে দিয়ে দিলাম, এখানে কি আছে? শুধুমাত্র সোডিয়াম আছে। শুধুমাত্র কি আছে? সোডিয়াম আছে। তাই রে, এটাকে ভাঙলে ওইটা ছাড়া কিছু পাবো না, পাবো পাবো না। তাইলে এটা কি? এটা হচ্ছে মৌল। এটা কি? মৌল। পরমাণু অণুতে একটু পরে আসতেছি আমরা। এটা কনসেপ্ট, এই কনসেপ্ট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি পরমাণু, অণু, মৌল, যৌগ এগুলা ক্লিয়ার ক্লিয়ার করতে না পারো, তাহলে তুমি, আমি তো সামনে যখন আগাবো, আমি তো আহ কি উচ্চারণ করবো? পরমাণু, অণু, মৌল, যৌগ, এইভাবে তো উচ্চারণ করে করে জিনিসটাকে পড়াবো। আমি তো আর ভেঙে পড়াবো না, তাই না? মানে ভেঙে বলতে কি, আমি তো আর বলবো না যে সিএল এটা 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 মৌল, বা এটা যৌগ, এটা 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 হচ্ছে যৌগ, তাহলে এটা যৌগ কেন, এইভাবে তাহলে তোমাকে ভেঙে পড়াবো। তুমি জাস্ট বলে দেবে এটা যৌগ, এটা মৌল, এটা অণু, এটা পরমাণু। তাহলে এখানে তুমি যদি অণু, পরমাণু, মৌল, যৌগ এটা তুমি না বুঝো, তাহলে সামনের বিক্রিয়াগুলো, সামনের অংশটুকু তুমি বুঝবা না। আচ্ছা, আমরা কি বললাম? যে যে সমস্ত পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, তাদেরকে বলা হয় মৌল। তাহলে দেখো, আমি কেউ বললাম যে এদেরকে ভাঙো, এরাই পাবা, এরা প্রত্যেকে কি? মৌল। এরপরে আমরা যদি আরো কিছু দেখি, এরা প্রত্যেকে কিন্তু আবার সিঙ্গেল সিঙ্গেল আছে, এরা কিন্তু পরমাণু হচ্ছে। আমরা আসতেছি এখন, এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে H2, O2, N2, Cl2, হ্যাঁ, P4, S8। ফসফরাস চারটা একসাথে থাকে, অণু গঠন করে। সালফার আটটা একসাথে থাকে, অণু গঠন করে। আচ্ছা, এখন দেখো, এই যে H2 আছে, দুইটা হাইড্রোজেন আছে। আচ্ছা, এই H2 এদেরকে ভাঙলে আর কিছু পাওয়া যাবে? হাইড্রোজেন তো পাওয়া যায়। অক্সিজেন, দুইটা অক্সিজেন মিলে তৈরি হয়েছে। এদের ভাঙলে আর কিছু পাওয়া যাবে? এখানে তো অক্সিজেনই আছে। তার মানে কি, ভাঙলে অক্সিজেনই পাবো, তাই এটা কি? মৌল। নাইট্রোজেন, দুইটা নাইট্রোজেন, মানে ভাঙলে নাইট্রোজেনই পাবো, তাহলে সেটা কি? মৌল। ক্লোরিন, ভাঙলে ক্লোরিন পাবো। P4 মানে ফসফরাস, ভাঙলে ফসফরাসই পাবো। S8, সালফার আটটা আছে। ওকে, সে অণু হিসেবে গ্রহণ করতেছে। আচ্ছা, অণুতে আমরা একটু পরে আসতেছি। আচ্ছা, তাহলে এই সালফারকে ভাঙলে, অ্যাসিডকে ভাঙলে কি পাবো? আমরা এসআইটি পাবো। ঠিক আছে, তাহলে এখানে প্রত্যেকে কি? আবারই বলতেছি, এরা কি? মৌল। তাহলে দেখো, আমরা এখন যদি একে দিকে আমি সুন্দর করে গুছাইয়া লিখি, দেখো যে হাইড্রোজেন H2, দেন অক্সিজেন O2, নাইট্রোজেন N2, ঠিক আছে, ফসফরাস P4, ফসফরাস P4, আর হচ্ছে তোমার সালফার S8 লিখলাম। এখন দেখো, এখানে প্রত্যেকে, এই যে এদেরকে আমি আলাদা করলাম, দেখো, হাইড্রোজেন অথবা H2, অক্সিজেন মানে শুধু O অথবা O2, শুধু N অথবা N2, P অথবা P4, সরি, P4 লিখে নি এখানে, P4, আর হচ্ছে S অথবা S, যাই বলি না কেন, এখানে প্রত্যেকে কিন্তু মৌল, মানে এদেরকে ভাঙলে এরা ছাড়া আর কিছু পাবো না। ঠিক আছে, আর যৌগ কি? মিক্সার। যৌগ কি রে? মিক্সার। যেমন আমি যদি বলি এখানে, সাপোজ H2O, H2SO4, HCl, দেখো মিক্সার, কিন্তু মিক্সার না? যোগ কি? মিক্সার। এই যে দুইটা হাইড্রোজেন, একটা অক্সিজেন, দুইটা হাইড্রোজেন, একটা সালফার, চারটা অক্সিজেন, একটা হাইড্রোজেন, একটা ক্লোরিন, এইভাবে মিক্সার। হ্যাঁ, বা দুই বা তার অধিক মৌল, দুই বা তার অধিক মৌলযুক্ত হয়ে যে পদার্থ গঠন করে, সেটাকে বলি আমরা যৌগ। ঠিক আছে, এখন আমরা পরমাণু এবং অণুটা পড়ে ফেললে এই চারটা জিনিস একসাথে ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, এখন আসো পরমাণু। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক মানে, আমরা যদি এক কথায় বলি, ক্ষুদ্রতম একক। এরা সিঙ্গেল সিঙ্গেল থাকে। কি থাকে? সিঙ্গেল সিঙ্গেল। তাহলে দেখো তো এখানে, এই যে শুধু হাইড্রোজেন, এই যে শুধু অক্সিজেন, এই যে শুধু নাইট্রোজেন, এই যে শুধু ফসফরাস, এই যে শুধু সালফার, অথবা এই যে পর্যায় সারণীর মধ্যে এই যে প্রত্যেকটা তোমার সামনে যা আছে প্রশ্ন, প্রত্যেকটা কি একটা একটা সিঙ্গেল 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 আছে না এখানে? হ্যাঁ, এখানে কিন্তু কোনো সে দুই তিনটে একসাথে হইতেছে না, সিঙ্গেল সিঙ্গেল আছে। হাইড্রোজেন একটা হাইড্রোজেন, হিলিয়াম একটা হিলিয়াম, লিথিয়াম একটা লিথিয়াম। তো এদের প্রত্যেককে আমরা কি বলবো? পরমাণু। কি বলবো? পরমাণু। আমরা কি বলছি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক। ঠিক আছে, একটা মানে মাথায় রাখবা, সিঙ্গেল সিঙ্গেল সব হচ্ছে কি? পরমাণু। ক্লিয়ার? এরা সবাই কি? পরমাণু। ওকে,
পরমাণু গেল, এখন আসো অণু কি, তাহলে দুই বা তার অধিক পরমাণু যুক্ত হয়ে তৈরি করে অণু। কি বললাম? দুই বা তার অধিক পরমাণু যুক্ত হয়ে তৈরি করে অণু। তাহলে বলো তো, এই যে আমরা H2 সেটা কি হবে? H2 সেটা হচ্ছে অণু। O2 সেটা কি? অণু। N2 সেটা কি? অণু। P4 অণু। S8 অণু। H2 এই যে যৌগের মধ্যে আসলাম, H2O সেটাও অণু। H2SO4 সেটাও অণু। HCl সেটাও অণু। ক্লিয়ার? এখন যদি আমরা একটা সুন্দর ক্লাসিফিকেশন সাজাই, তা আমি নিজে বানাইছি বুঝার জন্য। আমি যদি একটা সুন্দর ক্লাসিফিকেশন সাজাই, দেখো তোমরা একটু, যে পরমাণু অণুর সাথে আমরা মৌল যৌগগুলো একসাথে কানেকশন করে পড়ে নিই, তাহলে এটা জিনিসটা আমার ধরতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তাহলে আসো আমরা কি বলতে পারি এখানে, যে পরমাণু, এই পাশে আমরা লিখলাম হচ্ছে অণু। জিনিসটা বুঝো একটু, হ্যাঁ, বুঝলে সহজ। অণু। এখন দেখো, এই পরমাণু কি বললাম না, সব সিঙ্গেল সিঙ্গেল, সিঙ্গেল সিঙ্গেল বললাম তাই না, একা থাকবে। তাহলে একা থাকলে যেমন আমি এক্সাম্পল দিলাম হাইড্রোজেন, কি দিলাম, হিলিয়াম বললাম একা, নাইট্রোজেন একা, অক্সিজেন একা আছে, সোডিয়াম একা আছে, তাই না, ফসফরাস একা আছে, সালফার একা আছে। ঠিক আছে? সবাই একা একা সিঙ্গেল সিঙ্গেল, বা এখানে আমি যাই বলি, মানে পড়াশোনার মধ্যে সবগুলো সিঙ্গেল সিঙ্গেল আছে, সবগুলো হচ্ছে কি রে, পরমাণু। ক্লিয়ার? এখন আসো অণু তাহলে কি। অণু, অণুকে আমরা দুইটা অংশ, আচ্ছা, পরে একটা ক্লাসিফিকেশন না, আমি জাস্ট বুঝার জন্য। এখন আমাকে একটু বুদ্ধি করে বলো তো তোমরা, যে এই যে পরমাণু বললাম, এদেরকে আমরা কি বলবো, মৌল বলবো না যৌগ বলবো? এরা প্রত্যেকে হচ্ছে কি রে, হচ্ছে মৌল, কারণ এদেরকে ভাঙলে তো আর কিছু কোন মিক্সার নাই তো, সিঙ্গেল সেকেন্ড নিজেই একা একশো। তো এরা পরমাণু, ওকে, এরা হচ্ছে মৌল, এটা কি, মৌল। ক্লিয়ার? এরা হচ্ছে মৌল। আচ্ছা আসো, মানে অণু, অণু মানে কি, দুই বা তার অধিক পরমাণু যুক্ত হয়ে তৈরি করে, রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে তৈরি করে অণু। এখন আসো, এই পরমাণু, সরি, অণু, এই অণুটা হইতে পারে মৌল, হইতে পারে যৌগ। কিভাবে দেখো, আমি যদি বলি H2, সেটা কি রে, দুইটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে, তার মানে কি, এটা হাইড্রোজেন অণু। H2 মানে হাইড্রোজেন অণু। আর দুইটা হাইড্রোজেন পরমাণু মিলে, সিঙ্গেল সিঙ্গেল দুইটা মিলে একটা H2 হয়েছে, তার মানে এটা কি, অণু। ক্লিয়ার? বাট এটা মৌল। কেন? একই রকম পরমাণু যুক্ত হয়েছে। একই রকম পরমাণু যুক্ত হইলে সেটা হবে মৌলের অণু। আর ভিন্ন রকম পরমাণু যদি যুক্ত হয়, সেটাকে বলবো আমরা যৌগের অণু বা যৌগ। আসো, এই যে আমরা যদি বলি N2, সেটাও অণু, এবং এটা কি, মৌল। আমরা যদি বলি O2, সেটাও অণু এবং সেটা হচ্ছে মৌল। আমরা যদি বলি P4, সেটাও অণু এবং সেটা মৌল, কারণ এদেরকে ভাঙলে শুধু ফসফরাসই পাবো। সালফার অ্যাসিড হিসেবে থাকে, আমরা সবাই জানি যে ফসফরাস P4 হিসাবে থাকে, সালফার S8 হিসাবে থাকে। সেটা বইয়ের মধ্যে লিখে নাও, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটা কিন্তু বইয়ের মধ্যে নাই দেওয়া, বুঝছো, কিন্তু এগুলা পরীক্ষায় আসে। আমি যা লিখে দিবে এক্সট্রা, এগুলা মাথায় রাখবে। আচ্ছা, বুঝো জিনিসটা। তাহলে এখানে দেখো, এই যে এরা, এরা প্রত্যেকে কি রে পাইলাম আমরা, এরা প্রত্যেকে হচ্ছে এখন কি, এরা প্রত্যেকে হচ্ছে অণু, মানে দুই বা তার অধিক পরমাণু যুক্ত আছে, ওকে। এবং দেখো এখানে এরা হচ্ছে মৌল, কারণ এদেরকে ভাঙলে এরা ছাড়া আর কিছু পাইবো না। ঠিক আছে? এখন আসো এখানে যৌগের মধ্যে, এই যে বললাম আমরা H2O, দেখো এখানে হাইড্রোজেন মৌল আছে, অক্সিজেন মৌল আছে, তাইলে দুই বা তার অধিক মৌল যুক্ত হয়ে যে সমস্ত পদার্থ গঠিত হয়, তাদেরকে বলা হয় যৌগ। তাহলে আমরা যদি বলি H2O আছে, H2SO4, হ্যাঁ, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে পানির সংকেত, এটা সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড, সরি, কেটে দিই, HNO3 কি রে, নাইট্রিক অ্যাসিড। দেন হচ্ছে আমরা NH3 লিখি, অ্যামোনিয়া। আর অনেক 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 কিছু আছে। মানে, তাহলে আমরা যদি একদম এক কথায় এখন বলি, সেটা হচ্ছে, এখানে কিন্তু আমি একটু সময় নিচ্ছি কেন, কারণ এই কনসেপ্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি এই পরমাণু, অণু, মৌলযোগ না বুঝো, তোমার রসায়ন তোমার কাছে বিষ মনে হবে, বুঝছো। বুঝার জিনিস, মুখস্থ করা যায় রে, মুখস্থ করা যায়। জিনিসটা বুঝলে এত মজা লাগে, মানে এত মজা লাগবে তোমার রসায়ন, মনে হবে যে, মানে তখন তোমার আর এই যে পড়তে বোরিং লাগবে না, বুঝা গেছে, পড়তে বোরিং লাগবে না। আচ্ছা বুঝো, তাহলে কি বললাম আমরা, যে সিঙ্গেল সিঙ্গেল মানে পরমাণু, যুক্ত হয়ে গেছে মানে অণু। ক্লিয়ার? দুইটা অথবা তার অধিক যুক্ত হয়েছে মানে অণু। ক্লিয়ার? শেষ। পরমাণু, অণু, ক্লিয়ার, ওকে। এখন আসো মৌল যৌগ, একই রকম থাকলে মৌল। ক্লিয়ার? মৌল পরমাণু অণু দুইটি হইতে পারে, বুঝা গেছে, পরমাণু দুইটি হইতে পারে। আর ভিন্ন রকম যদি পরমাণু যুক্ত হয়, সেটাকে বলবো আমরা যৌগ। কি বলবো? যৌগ। ক্লিয়ার? এখন আশা করি তুমি বুঝছো, আশা করি তুমি বুঝছো।
আমি আর এখানে সময় নিচ্ছি, ঠিক আছে? আমি আর সময় নিচ্ছি, আমি বইয়ে ফিরে যাচ্ছি, আমি বইয়ের মধ্যে দাগাইয়া দিব। বইয়ের মধ্যে আরো টুকিটাকি এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, ঠিক আছে? ওকে, এখন চলে আসো। তাহলে মৌলিক পদার্থ বা মৌল, এখানে এটা এখান থেকে কি আসে? ক নম্বরের প্রশ্ন আসে, খ নম্বরের প্রশ্ন আসে, এবং এখান থেকে এমসিকিউ আসে। এমসিকিউ গুলো আমি দেখাই দিচ্ছি। দেখো, ক কি আসবে? যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বা মৌল বলা হয়, ঠিক আছে? এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কত? 118টি। দেখো, এই যে পর্যায় সারণী, এই পর্যায় সারণীর মধ্যে দেখো, এদেরকে ভাঙলে কি এদের কি তো পাবো, তাই না? তো এদেরকে আমরা কি বলবো? মৌল বলবো। মৌল কতটি আবিষ্কৃত হয়েছে এখন পর্যন্ত? আমরা মোট জানি, মোট আহ মোট মৌল সংখ্যা হচ্ছে 118টি। কতটি? 118টি। এগুলোর মধ্যে 98টি হচ্ছে প্রাকৃতিক ভাবে পাওয়া যায়। তাহলে কৃত্রিম কয়টা বলো তো? কৃত্রিম হচ্ছে 20টা। তা লিখে নাও, এটা নাই বইয়ের মধ্যে দেওয়া। কৃত্রিম কয়টা? 20টা। এমসিকিউ, ক্লিয়ার? কৃত্রিম 20টা হচ্ছে এমসিকিউ। শেষ। আর কি লাগবে এখান থেকে? আহ আমাদের শরীরে মোট 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে। 26 ধরনের, কিন্তু 26টি নয়, 26 ধরনের। অনেকগুলোই আছে, অনেকগুলো, অনেক, কিন্তু 26 ধরনের পাওয়া যায় মোট। 118টি 18টি মৌল আছে না, বা 118 ধরনের, এর মধ্যে 26 ধরনের মৌল কি আমাদের বডিতে পাওয়া যায়। এখান থেকে এই কথাবার্তা, যদি মৌলিক পদার্থ বলতে কি বুঝো তুমি, এটা লিখবে এখানে, এই কথা, এই কথাগুলো কিছু দিবা, কিছু এক্সাম্পল দিয়ে দিবা। বুঝা গেছে? তো তুমি যদি মৌলিক পদার্থের এক্সাম্পল গুলার মধ্যে মনে করো তুমি হাইড্রোজেন আনো, সাথে H2টাও দেও, সুন্দর হয়ে যাবে না? যে এটাও কি মৌল, এটাও তো মৌল, দুইটাই মৌল। এটা হচ্ছে পরমাণু, এটা হচ্ছে অণু। তাহলে তোমার কনসেপ্ট একদম ফুললি ক্লিয়ার, শেষ। ক্লিয়ার? এখন আসো যৌগিক পদার্থ বা যৌগ। সংজ্ঞা লাগবে। যৌগিক পদার্থ যৌগ কি আমি বলে ফেলছি, যে সকল পদার্থকে ভাঙলে কি রে, দুই বা তার অধিক কি পাওয়া যায়? মৌল পাওয়া যায়, বা দুই বা তার অধিক মৌল, উম, দুই বা তার অধিক মৌল মিলিত হয়ে যে পদার্থ তৈরি করে, তাদেরকে বলা হয় যৌগ বা যৌগিক পদার্থ। ঠিক আছে? ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট এটা। ক, হতেও আসতে পারে যৌগিক পদার্থ বলতে কি বুঝো। হ্যাঁ, এখান থেকে তুমি দিয়ে দিবা। ফর একটা এক্সাম্পল, আমরা যৌগিক পদার্থের এক্সাম্পল দিয়ে দিবে H2O। এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, একটা অক্সিজেন পরমাণু আছে, মানে হাইড্রোজেন মৌল আছে, অক্সিজেন মৌল আছে। কোন অনুপাতে? 2:1 হবে, দুইটা হাইড্রোজেন, একটা অক্সিজেন, এইভাবে। ঠিক আছে? এই তো, এখান থেকে পড়ালেখা শেষ, আর কিছু পড়ার নাই। ওকে, তাহলে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ ক্লিয়ার। এখন আসো পরমাণু এবং অণু। পরমাণু এবং অণু, এটা অলরেডি ক্লিয়ার তোমাদের। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে। ক নম্বরের কোয়েশ্চেন, পরমাণু কাকে বলে? র্যান্ডমলি পরীক্ষায় আসে। ঠিক আছে? তাহলে পরমাণু, যেমন নাইট্রোজেন, তাহলে N একটা পরমাণু, অক্সিজেন O একটা পরমাণু। ঠিক আছে? কার্বন একটা পরমাণু। এখন আসো অণুতে। এই যে এখান থেকে এই 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 নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন, এই এক্সাম্পল থেকেই আমি অণু দিয়ে দেখাই দিছি তোমাদের, তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, দুই বা তার অধিক, বা দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে কি বলা হয়? অণু বলা হয়। আমরা বলছি দুই বা তার অধিক যদি পরমাণু যুক্ত হয়, তাদেরকে বলবো আমরা অণু। তাহলে দেখো, এই যে নাইট্রোজেন বললাম পরমাণু, তাহলে নাইট্রোজেন এখানে যদি পরমাণু হয়, তাহলে N2 কি হবে রে? অণু হবে না? N2 অণু হবে। দেন অক্সিজেন বললাম পরমাণু, তাহলে O2 কি? অণু। কার্বন বললাম পরমাণু, কার্বন। তাহলে আমি যদি বলি এখন CO2, অণু হয়ে গেল। দেন আমি যদি নাইট্রোজেন দিয়ে একটা আরেকটা বলি, NH3, কি হয়ে গেল? অণু হয়ে গেল। ক্লিয়ার? বুঝাইতে পারছি? আচ্ছা, এখন দেখো, এখান থেকে আরেকটা মজার জিনিস দেখাই দিই তোমাদেরকে। এই যে এখানে চারটা জিনিস লিখলাম, এরা কি? এরা হচ্ছে অণু। এখন বলতে পারবা এখানের মধ্যে কারা মৌল কারা যৌগ? এই যে N2 এরা মৌল, O2 এরা মৌল, NH3 এটা হচ্ছে যৌগ, CO2 এটাও যৌগ। কেন? N2 মানে একই রকম পরমাণু আছে, এজন্য সে মৌল। O2 একই রকম পরমাণু, এজন্য সে কি? আহ মৌল। আর NH3 এখানে ভিন্ন দুই ধরনের, একটা নাইট্রোজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন আছে, ভিন্ন আছে। তা- তাহলে এটা কি? যৌগ। CO2 ভিন্ন পরমাণু যুক্ত হয়েছে, তাহলে এটা কি? যৌগ। আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমার। ঠিক আছে? এই যে তার এক্সাম্পল দিছে, দুটি অক্সিজেন পরমাণু মিলে তৈরি করে একটা অক্সিজেন অণু। আবার একটি কার্বন এবং দুটি অক্সিজেন পরমাণু মিলে তৈরি করে কি রে? CO2, সেটা কি? সেটাও অণু। এখন আসো, এই যে তারা এই কথাটাই বলতেছে এখানে, বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, যে একই ধরনের, একই মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে সেটাকে আমরা বলবো অণু, যেমন O2 একই। আর ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে সেটাকে বলবো আমরা যৌগের অণু। সেটা কি? এই CO2 ভিন্ন ভিন্ন। শেষ। আশা করি আজকের এই ক্লাসের পরে
অণু, পরমাণু, মৌল, যৌগ। জীবনেও ভুল হবে না ইনশাআল্লাহ। ক্লিয়ার? এই যে একটা মজা পাইবা দেখবেন, এখন তোমার কাছে আরো আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা সামনে আরো আগাই। ওকে, এখন আসো মৌলের প্রতীক। এখান থেকে ক নম্বরের কোয়েশ্চন আসে, কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। দাগায় নিবা বইটা, বুঝছো? যেভাবে দাগায় দিচ্ছি বইটা সুন্দর করে দাগায় নিবা, আর যা এক্সট্রা লিখে দিব ওই অংশটুকু লিখে নিবা। ঠিক আছে? কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? প্রতীক বলা হয়। এই যে আমরা হাইড্রোজেন, এইচ দেখে চিনি সেটা হচ্ছে হাইড্রোজেন, ও দেখে চিনি সেটা হচ্ছে অক্সিজেন, হ্যাঁ, এন দেখে নাইট্রোজেন, নাইট্রোজেন নাম থেকে আসছে এন। হ্যাঁ, এইভাবে ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ। এবার ল্যাটিন নাম কিন্তু আছে, ইংরেজি নাম। ওকে, এরা এরা প্রত্যেকে ইংরেজি নাম, এরা ইংরেজি নাম। ওকে, এরা ইংরেজি নাম, এরাও ইংরেজি নাম, এরাও ইংরেজি নাম। ওকে, তাহলে কার্বন, কার্বন থেকে সি আসছে, ক্লোরিন, ক্লোরিন থেকে সিএল আসছে, এইভাবে। এখন দেখো ল্যাটিন নাম আছে, যেটা আমার পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ল্যাটিন নাম, এই যে কিছু কিছু, যেমন আমরা আমরা দেখো, আমরা যদি বলি সোডিয়াম মানে কি, এন, সোডিয়াম তো রে SODIUM, সোডিয়াম, তাহলে এখানে এনে করতে আসলো, কারণ তার ল্যাটিন নাম থেকে আসে, ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম। বুঝা গেছে? এইভাবে এখানের মধ্যে, এই ছক দুইটার মধ্যে যে নামগুলা দেওয়া আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাস্ট টু নো, মাস্ট টু নো, পরীক্ষায় MCQ আসবেই আসবে, এরকম 100% ইম্পর্টেন্ট। বুঝা গেছে? মুখস্থ করে। ক্লিয়ার? দেখো, সোডিয়াম নেট্রিয়াম থেকে আসে, নেট্রিয়াম থেকে এনে। কপার কিউপ্রাম থেকে Cu। পটাশিয়াম, দেখো আমরা পটাশিয়াম লিখে PO দিয়ে শুরু করো, কিন্তু আমাদের পিও নাই, তার প্রতীক থেকে কে, কেন? সে কেলিয়াম থেকে, ল্যাটিন নাম কেলিয়াম থেকে আসছে, কে। সিলভার আর্জেন্টাম থেকে Ag। স্টিন স্টেনাম থেকে SN। অ্যান্টিমনি স্টিবিয়াম থেকে SP। গোল্ড অরাম থেকে AU। লেড প্লাম্বাম থেকে PB। টাংস্টেন ওলফ্রেম থেকে W। দেন হচ্ছে আয়রন ফেরাম থেকে Fe। মার্কারি হাইড্রার গাইরাম থেকে Hg। ক্লিয়ার? এইটা একদম ঠুটস্থ, মুখস্থ, অন্তস্থ। আমি বলি TTM মানে কি, টনটনা মুখস্থ, টনটনা মুখস্থ রেখে দিবা। ক্লিয়ার? প্রশ্ন আসবেই আসবে। আচ্ছা, এখানে দেখো, এই ফেরামটা দেখে একটা জিনিস আমার মাথায় আসে, এটা একটু তোমাদেরকে বলে দিই। ফেরাম, সে আয়রন দেখলেই পোলাপান ঠাস করে বলে ফেলে ফেরাস, নট ফেরাস। আয়রন Fe, ঠিক আছে, Fe, এটা হচ্ছে ফেরাম। ফেরাস কখন তাহলে? এটা আবার ফেরিকও আছে, তাহলে কখন ফেরাস, কখন ফেরিক, এটা দেখে নিই আমরা। যদি শুধু Fe থাকে সেটা হচ্ছে ফেরাম, কি নাম? ফেরাম। আর যদি Fe2+ হয় সেটা হচ্ছে ফেরাস, কি বলবো এটাকে? উচ্চারণ করবো আমরা ফেরাস। আর যদি Fe3+ হয় সেটাকে বলবো আমরা ফেরিক, কি বলবো? ফেরিক। ক্লিয়ার? ফেরাম, ফেরাস, ফেরিক। দেখো আমি একটা, Fe2+ কখন হবে স্যার? যেমন আমি যদি বলি FeOH2, আমরা এগুলোতে আসি নাই এখনো, ওই যে OH এটা হচ্ছে যৌগমূলক, এখানে এটা হচ্ছে -1, আমরা আস, এগুলো ধীরে ধীরে আসবে সবকিছু। আচ্ছা, এখান থেকে আমি বলে দিই যে হাইড্রোজেন ও হাইড্রোক্সিলের এখানে -1, কারণ মাত্র দুইটা মিলে -2, তাহলে এটা হবে +2। এটা কিভাবে হয় এটা আমরা বিস্তারিত আসবে। বললাম না, একটা সিঙ্গেল পোর্শনও বাদ দিব না ইনশাআল্লাহ। ঠিক আছে, একদম ফুললি তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসো, এখানে Fe2+, কিন্তু তাহলে এই যৌগটার নাম মানে FeOH2, এই যৌগটার নাম কি হবে? এটার নাম হবে ফেরাস হাইড্রোক্সাইড। কি নাম হবে? ফেরাস হাইড্রোক্সাইড। আচ্ছা, এখন দেখো আমি যদি বলি FeOH3, তিনটে না, এটা -3, তিনটায় -3, এটা হচ্ছে +3 হবে। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে ফেরিক হাইড্রোক্সাইড। বুঝা গেছে? তাহলে এটা লিখে নাও, এটা লিখে নাও, সবাই লিখে নাও। Fe হলে ফেরাম, Fe2+ হলে ফেরাস, Fe3+ হলে ফেরিক। ক্লিয়ার? এটা লিখে নাও, বইয়ের মধ্যে লিখে নাও, মাথায় রাখবে, এটা লাগবে, কাজে লাগবে, বহু জায়গায় কাজে লাগবে। শেষ। এরপরে আসো সংকেত, সংকেতে চলে আসো, তাই না? সংকেত ঘুরে ফিরে, যেমন আমরা Na2, N2 দেখে বুঝি এটা নাইট্রোজেন, NH3 দেখে বুঝি এটা অ্যামোনিয়া, হ্যাঁ, Cl2 দেখে বুঝি এটা ক্লোরিন, H2SO4 দেখে বুঝি এটা সালফিউরিক অ্যাসিড, HCl দেখে বুঝি এটা হচ্ছে কি রে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এইটাই হচ্ছে সংকেত। ঠিক আছে, এখান থেকে আমার কিছু লাগবে না। ঠিক আছে, এখান থেকে আমার কিছু লাগবে না। আসো, পরমাণুর ভিতরের কণা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরমাণুর ভিতরের কণা। আচ্ছা, পরমাণুর ভিতরের কণা, এখানে আমরা একটা পরমাণুর স্ট্রাকচার দিই। আমরা জানি একটা পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নিয়ে গঠিত। কি নিয়ে গঠিত বলো সবাই? একটা পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নিয়ে গঠিত। এই দেখো, একটা পরমাণুর কেন্দ্রে থাকে তার নিউক্লিয়াস। কি থাকে রে? একটা পরমাণুর কেন্দ্রে থাকে তার নিউক্লিয়াস। ঠিক আছে, এর চারদিকে তার থাকে তার কক্ষপথ। এর চারদিকে কি থাকে বলো?
কক্ষপথ থাকে, আমরা তিনটা কক্ষপথ রাখলাম, আরো আছে, ঠিক আছে। আচ্ছা, কক্ষপথ থাকে। এখন বুঝো জিনিসটা, জিনিসটা একটু চিন্তা করো। এই কেন্দ্রে যে নিউক্লিয়াস, সেখানের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন। বুঝাইতে পারছি? প্রোটন এবং নিউট্রন, ক্লিয়ার? আর এই তার যে কক্ষপথ গুলা আছে, এই কক্ষপথ গুলাতে ইলেকট্রন গুলা ঘুরপাক খায়। বুঝা গেছে? তার কক্ষপথ গুলাতে ইলেকট্রন ঘুরপাক খায়। বুঝা গেছে? তাহলে বলো, কেন্দ্র বা নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন আর নিউট্রন। পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন, এবং তার কক্ষপথ গুলাতে থাকে ইলেকট্রন। ঠিক আছে? এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নিয়ে হচ্ছে একটা পরমাণু গঠিত। বুঝা গেছে? আশা করি বুঝছো। এটা শেষ। এরপরে সামনে আগাম। এখন আসো। তাহলে পরমাণুর ভিতরে কণা কি পাইলাম আমরা? পরমাণু তিনটি কণা দিয়ে গঠিত, সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। বলছে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে প্রোটন নিউট্রন থাকে, এবং ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে ঘুরতে থাকে। এই যে আমি দেখাইলাম যে কেন্দ্রে সেন্ট্রালি নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন নিউট্রন, এবং তার চারপাশে কক্ষপথের মধ্যে থাকতেছে ইলেকট্রন। ঠিক আছে? আসো এখন আমরা এগুলার ব্যাখ্যা পড়বো, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের ব্যাখ্যা করবো। আজকে আমরা এতটুকু পর্যন্তই পড়বো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন শেষ করে আমরা নেক্সট ক্লাসে মুভ করব, মানে নেক্সট ভিডিও দিব আর কি। এই ভিডিওতে আমরা এতটুকু পর্যন্ত রাখতেছি। যে এখন আসো ইলেকট্রনের ব্যাখ্যা। দেখো আমি কিন্তু অনেক মানে স্লোলি এন্ড খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, যাতে তুমি কোনো কিছু স্কিপ না করো, একটু সময় নিয়ে দেখবা। বললাম না, রসায়নের ভয় থাকবে না ইনশাল্লাহ। রসায়নের বইটা মুখস্থ না, বুঝো, জিনিসটা রিয়েলাইজ করো নিজের মধ্যে একটু। আছে না যে আমি আমি পড়তেছি বা জিনিসটা বুঝতেছি। একটা হচ্ছে আমি পড়তেছি, মুখস্থ মুখস্থ করা যায়, তুমি না বুঝলেও মুখস্থ করে কিন্তু এ প্লাস পেয়ে যাবে। কিন্তু জিনিসটা বুঝো যদি, তোমার এইচএসসি তে কাজে দিবে। তোমার এইচএসসি অনেক সহজ হয়ে যাবে, তোমার এডমিশন অনেক সহজ হয়ে যাবে। বুঝছো? নিজের নিজের জন্য বুঝো। আসো ইলেকট্রন। ইলেকট্রন দেখো, ইলেকট্রন থেকে কি কি, এখান থেকে আমার কি কি লাগবে? তার চার্জ লাগবে, আমরা কি দ্বারা প্রকাশ করি সেটা লাগবে, এবং তাদের ভর লাগবে। এইটি হচ্ছে আমার মেইনলি তিনটা জিনিস। আচ্ছা, ইলেকট্রন সেটা হচ্ছে নেগেটিভ চার্জ, ঋণাত্মক চার্জ। ঠিক আছে? এটাকে ই মাইনাস ভাবে লিখি, ঋণাত্মক চার্জ। আধান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইলেকট্রনের আধান বা চার্জের মান হচ্ছে -1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ভেরি ভেরি মুখস্থ করি না, দাগায় নো এমসিকিউ। শেষ। ভর বলতেছি না আমরা, ভর লাগবে। ভর, এই যে ভর কত, ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। ঠিক আছে? তাহলে 28 গ্রাম যেহেতু, তাহলে কি হবে? কেজিতে কত হবে? 9.11 ইন্টু 10⁻31 কেজি না? এই জিনিস একটু দেখায় দিই, অনেকে হয়তো জানো না। আচ্ছা, দেখো এখানে একটু দেখো। দেখো 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। আমরা জানি গ্রামকে কেজিতে নিতে হলে 1000 দিয়ে ভাগ দিতে হয়। আমি কিন্তু, অনেকে জানো হয়তো এটা কিভাবে কেজিতে গেল, কিন্তু আমি তোমাদেরকে বিস্তারিত বুঝাইতে, আমি মনে করতেছি তুমি জানো না। ঠিক আছে? তাহলে তোমার না জানা থাকলে তুমি এটা জেনে গেলা। হ্যাঁ, 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। গ্রামকে কেজিতে নিতে হলে আমরা 1000 দিয়ে ভাগ দিই, এটা আমরা সবাই জানি, এটা ছোট ক্লাস থেকে আমরা পড়ে আসতেছি। ওকে, তাহলে এই দেখো, এই 1000 মানে কি রে? এটা কি 10⁻³ না? 10⁻³ মানে কি? একের পরে তিনটা শূন্য। 10⁻³ এর কথাটার মানে হচ্ছে একের পরে তিনটা শূন্য। বুঝা গেছে? তাহলে আমরা এখানে কি নিচে লিখতে পারি না? 1000-এর পরিবর্তে, 1000-এর পরিবর্তে কি আমরা নিচে লিখতে পারি না 10⁻³ লিখতে পারি? বুঝা গেছে? এখন দেখো, এই 10⁻³ যেহেতু নিচে ভাগ হয়ে আছে, তাহলে উপরে গেলে, এটা তো 10⁻³ আছে, তাহলে উপরে গেলে কি সেটা 10⁻³ হয়ে যাবে না? বলো তো সবাই, উপরে গেলে সেটা হয়ে যাবে 10⁻⁻3। বুঝা গেছে? উপরে গেলে হয়ে যাবে 10⁻⁻3। তাহলে আমরা যদি আসি, তাহলে এটা উপরে, মনে করো এটা উপরে চলে গেছে, মনে করো এটা উপরে চলে গেছে কি হিসাবে? 10⁻⁻3 হিসাবে। আমি যেটা বুঝাইতেছি কিন্তু 10⁻, তাহলে গুণ দাও, 10⁻⁻3। এই 10⁻³ মানে কি? নিচে 1000 আছে। বুঝতে পারছি? এই 10⁻³ কথাটার মানে কি? নিচে 1000 আছে। ক্লিয়ার? তাহলে আমি আবার জিনিস, তাহলে এটাকে আমরা উপরে নিয়ে নিলাম 10⁻³ করে। এখন দেখো গুণ হয়ে আছে, তাহলে পাওয়ারটা যোগ হয়ে যাবে। তাহলে এটা কি হবে? -28-এর সাথে আরো 3 যোগ হলে কি? -31 হবে। 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি। আশা করি বুঝছো এখানে ম্যাথের ব্যাপার স্যাপার।
আশা করি বুঝছো, না বুঝলে কমেন্ট করে, বুঝছো, এগুলা বুঝানি কোনো ব্যাপার না। আর তুমি কোন জিনিসটা ধরতে পারতেছো না, যেহেতু আমি এখানে অনলাইনে পড়াইতেছি তোমাকে, আমি আপাতত তোমাকে দেখতেছি, ঠিক আছে, কিন্তু তুমি আমাকে কমেন্টে পাবা, তুমি আমাকে ইনবক্সে পাবা, তুমি আমাকে কোচিং এ পাবা, তুমি আমাকে এনি টাইম কোয়েশ্চেন করতে পারো, কোনো বাধা নাই, বুঝা গেছে, কোনো বাধা নাই। পার্সোনালি যোগাযোগ করে যে ভাই আমি বুঝতেছি না, আমাকে একটু বুঝাই দেন, কোনো বাধা নেই। তোমাকে মানে নলেজ দিতে আমার কোনো বাধা নেই, আমার ভালো লাগে। আচ্ছা আসো, আমরা আবার পড়ায় ফিরে যাই। তাহলে এটা কি বললাম, লিখে নাও, বইয়ের মধ্যে লিখে নাও, 9.11 ইন্টু 10⁻²৮ গ্রাম অথবা 9.11 ইন্টু 10⁻31 কেজি। শেষ। ক্লিয়ার? এরপরে একটা আসতেছি আমরা প্রোটন ও নিউট্রনের তুলনায় আপেক্ষিক বল, এগুলোতে আমরা একটু পরে আপেক্ষিক বল কথাটা আমরা একটু পরে বুঝে গেছি। আচ্ছা, এখন আসো প্রোটন, সেম কথা। চার্জ কি, তার আধান কি, কি দ্বারা প্রকাশ করতেছি, এবং তার ভর কত। ব্যাস। ক্লিয়ার? দেখো, প্রোটন হচ্ছে পজিটিভ, প্রোটন কি রে, পজিটিভ, প্রোটন হচ্ছে পজিটিভ, ধনাত্মক চার্জযুক্ত, এবং তার আধান সেম, সেম ইলেকট্রন চার্জের মতো। ইলেকট্রন হচ্ছে -1.6 × 10⁻19 কুলম, প্রোটন হচ্ছে +1.6 × 10⁻19 কুলম। সেম। ওইটা হচ্ছে প্লাস, এটা কি রে, প্লাস, এটা কি পি দ্বারা প্রকাশ করি, এবং তার ভর কত, 1.673 × 10⁻24। 673 কথাটা মাথায় রাখবা। কেন? আর নিউট্রনে গেলে এটা হয়ে যাবে 1.675 × 10⁻24 গ্রাম। আমরা আসতেছি। তাহলে দেখো, এটা এই যদি প্রোটনের ভর হয় 1.673 × 10⁻24 গ্রাম, তাহলে এটার কেজিতে কত হবে? এটা কেজিতে হবে না, 1.673 × 10⁻27 কেজি, 7 কেজি, 7 কেজি হবে না বলো? কারণ এই যে একটু আগে যে বুঝাইলাম তোমাকে, -3 যোগ হয়ে যাবে, বুঝা গেছে? তাহলে 1.673 × 10⁻24 গ্রাম অথবা 1.673 × 10⁻27 কেজি। ক্লিয়ার? আসো এখন নিউটন। সেম। নিউটন একই জিনিস। চার্জ কি, কি দ্বারা প্রকাশ করতেছি, তার ভর কত। চার্জ নাই, নিউটনের কোনো চার্জ নাই, ভেরি 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 নিউটনের কোনো চার্জ নাই। কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ, কি দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা প্রকাশ হয়। তার ভর কত? 1.675 ইন্টু 10⁻24 গ্রাম, বা কি লিখবো, 10⁻27 কেজি। বুঝছো? আশা করি বুঝছো। ঠিক আছে। ওকে, এখন আমরা আপেক্ষিক বলে চলে যাব, এবং এখানে একটা জিনিস, এই যে একটা কথা আছে, এই জিনিসটা তোমাদেরকে আমি বোঝাবো। সেটা হচ্ছে হাইড্রোজেন ছাড়া সকল মৌলের পরমাণুতেই নিউট্রন আছে, এই কথাটার মানে বোঝাবো। ঠিক আছে, এই কথাটার মানে বুঝাবো। আর হচ্ছে আমরা এখন আমরা ছকটা দেখি, আপেক্ষিক বলটা দেখেন। আচ্ছা দেখো, এই ছক আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইলেকট্রন কি দ্বারা প্রকাশ করতেছে, এটা মাইনাস, প্রোটন কি, এটা প্লাস, নিউট্রন কি, এটা কোনো চার্জ নাই, নিরপেক্ষ, চার্জ শূন্য। ইলেকট্রনের চার্জ কত, -1.6 × 10⁻19 কুলম। প্রোটনের চার্জ কত, +1.6 × 10⁻19 কুলম। আর নিউট্রনের চার্জ কত রে, জিরো, জিরো নাই, নিউট্রনের চার্জ নাই। ইলেকট্রনের প্রকৃত ভর কত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 9.11 × 10⁻28 গ্রাম, গ্রামেই মাথায় রাখো, কেজিটা মাথায় রাখবা, ঠিক আছে, কেজি +3 হয়, ঠিক আছে। প্রোটন কত, 1.67, এই দেখেন 1.673 × 10⁻24 গ্রাম। আর নিউট্রন 1.675 × 10⁻24 গ্রাম। মাথায় রাখবা, একটা হচ্ছে 3 প্রোটন, আর 5 হচ্ছে নিউট্রন। এই যে আপেক্ষিক আদান, আদান তো এটা বলে, এটা -1, এটা হচ্ছে +1, এটা হচ্ছে 2, এখানে লাগবে আপেক্ষিক বড়, এই কথাটা চলে আসে, এটা ইম্পর্টেন্ট। আপেক্ষিক বড়টা ইম্পর্টেন্ট কেন বলতেছি, দেখো, আপেক্ষিক মানে কথাটা মানে কোনো কিছুর সাপেক্ষে, কোনো কিছুর সাপেক্ষে। দেখো তো এখানে যে এই আহ প্রোটনের ভর, নিউট্রনের ভর প্রায় সমান না, প্রায় সমানই তো, 1.673 আর 675, এটা তো আর হামুনি চেঞ্জ নাই, মানে 0.002, প্রায় সেম সেম। তাহলে আমরা এর সাপেক্ষে এর ভর কত, 1, এর সাপেক্ষে এর ভর 1, মানে একজনের সাপেক্ষে প্রায় সেম সেম, তাহলে 1। বুঝা গেছে না, আপেক্ষিক মানে কি, তার সাপেক্ষে। ওকে, তাহলে দেখো আপেক্ষিক ভর প্রোটনেরও 1, নিউট্রনেরও 1। এখন এই দুইটা সাপেক্ষে, অথবা প্রোটনের সাপেক্ষে অথবা নিউট্রনের সাপেক্ষে ইলেকট্রনের ভর এখানে 0 দিছে। এর মানে কি, মানে কি, মানে অনেক কম, মানে কি, এই এদের সাপেক্ষে ইলেকট্রনের ভর অনেক কম, দ্যাটস ওয়াই আমরা এটাকে 0 বলতে পারি। কতটুকু কম, এই যে তোমার বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে,
সুন্দর করে জিনিসটা, এই যে একটু আগে যেটা, যে প্রোটন ও নিউট্রনের তুলনায় ইলেকট্রনের ভর 1840 গুণ। ভেরি ভেরি, 1840 গুণ। মানে কি, 1 কেজির সাথে তুমি 1840 কেজি চিন্তা, প্রায় 2 টন। বুঝা গেছে? মানে কি তাহলে আর 2 টনের সাথে বা 1840 কেজির সামনে 1 কেজি কোনো, মানে কোনো ব্যাপার? ব্যাপার। তার মানে এরকম মানে কি, যার মানে যে অনেক অনেক কম। দ্যাটস ওয়াই আমরা এটাকে আপেক্ষিক ভর কি ধরি রে? শূন্য ধরি। ক্লিয়ার? মাথায় রাখবা, এমসিকিউ, এমসিকিউ, এটা এমসিকিউ, যে প্রোটন ও নিউট্রনের তুলনায় ইলেকট্রনের ভর 1840 গুণ কম। শেষ। এখান থেকে আর কিছু লাগবে না। আচ্ছা, আজকের ক্লাসের লাস্ট পোর্শন যেটা হচ্ছে কনসেপ্ট। যে একটা কথা বলছে এখানে দেখো, যে বলছে যে হাইড্রোজেন ছাড়া সকল মৌলের পরমাণুতে কি আছে? নিউট্রন আছে। আসো এই কথাটার মানে বুঝি। যাকে আমি পরের সারণী দেখে নেই। দেখো সবাই, পরের সারণীর মধ্যে হাইড্রোজেনের কি রে? পারমাণবিক সংখ্যা 1। হাইড্রোজেনের কি রে? তার ভরও। আচ্ছা, আচ্ছা, এই কথাটা আমরা, এই টপিকটা আমরা পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, এই টপিকটা আলোচনা করার পরে এই প্রশ্নটুকু আমি তোমাদেরকে দেখাই দেবো, তাহলে তোমার বুঝতে আরো সুবিধা হবে। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। আর এই অংশটুকু আমি অবশ্যই পড়ে দেবো, এই জিনিসটা বুঝাই দিব বুঝার জন্য। ঠিক আছে? এই পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, হ্যাঁ, নিউট্রন প্রোটন কিভাবে একটার সাথে একটা রিলেটেড, এগুলা সম্পর্ক যখন তুমি বুঝে নিবা, তাহলে তোমার কি হবে রে? তোমার এই যে আমি এখানে যে হাইড্রোজেন ছাড়া সকল মৌলের পরমাণুতে নিউট্রন রয়েছে, এই কথাটা বুঝতে তোমার অনেক সুবিধা হবে। তুমি আরো ধরতে পারবা সূত্র, মানে এখানে কিছু টপিক আসবে, কিছু কথা আসবে, যে কথা এখন পর্যন্ত আমি আলোচনা করি নাই। ঠিক আছে? তাহলে তোমার বুঝতে হয়তো একটু সমস্যা হতে পারে। ঠিক আছে? আমি যা বললাম আমার কথা বুঝতে হবে তো তোমার। ওকে, আজকে ক্লাস এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা নেক্সট ক্লাসে বাকি অংশটুকু আরো আলোচনা করব। সামনে একদম ধারাবাহিক ভাবে ক্লাস চলতে থাকবে। আমি তো বললাম ওই যে বই শেষ করার পরে আমরা এমসিকিউ পড়বো, আমরা সিকিউ পড়বো, আমরা খুবই খুবই ডিপলি পড়বো এবং রসায়নকে একদম ঝালাফালা করে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সবাই বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে নাও। আমাদের প্লেলিস্টের সম্পূর্ণ তুমি গুছানো ভাবে পাবা। আমি প্লেলিস্টের থাম্বনেইলের মধ্যে প্লেলিস্টের কত নম্বর ভিডিও এবং অধ্যায় ভিত্তিক আলাদাভাবে এই অধ্যায়ের কত নম্বর ভিডিও, প্রত্যেকটা জিনিস সুন্দর মতো করে কি রে আমি দিয়ে দিব গুছায়, যাতে তোমার ধরতে বুঝতে অসুবিধা না হয়, তোমার যাতে অগুছালো মনে না হয়। বুঝা গেছে? আমি তো প্রথম প্রথম ক্লাসেই বলছি যে একটা গুছানো প্রস্তুতির জন্য আমি আছি তোমাদের পাশে। ঠিক আছে? এনজামের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বন্ধু বান্ধবের সাথে জিনিসটা শেয়ার করে নাও। আর আমরা নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে, আমরা পরবর্তী টপিকটা সামনে আগে। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।